আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিশ। কারচুপি সহ কয়েকটি অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বয়কট করে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ভোট বর্জন করেছে আরও 3টি প্যানেল। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ভোট বয়কট করা হয়েছে বলে দাবি ছাত্র শিবির ও স্বতন্ত্র সম্মেলন প্যানেলের। এর আগে সকাল থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। সহকর্মী ওমর ফারুক, রাকিব হাসান, জিয়াউর রহমান জিয়া ও রাজিউল ইসলাম পলাশের সহায়তায় বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। সকাল 11:30টায় 21টি হলের কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। কিছু কেন্দ্র থেকে অনিয়ম এবং শৃঙ্খলা ভঙ্গের খবর আসলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এত সুন্দরভাবে একটা নির্বাচন হয়েছে, এজন্য প্রথমেই প্রশাসনকে শুভকামনা। যদিও কিছু অনিয়ম দেখা গিয়েছে, আমরা একটু শঙ্কিত ছিলাম। পরবর্তীতে বিকেলের দিক থেকে আমরা একটু সুন্দর শান্তশিষ্ট পরিবেশ দেখেছি এবং ভোট কেন্দ্রে যারা ভোটার ছিল তাদের একটা আগ্রহ দেখতে পেয়েছি। দুই একটা ত্রুটিপূর্ণ ঘটনা ছাড়া নির্বাচন স্বাভাবিকভাবে আমরা যদি ধরে নেই শতভাগ সুষ্ঠুর পথে। এদিকে ভোট কারচুপি, হলে বহিরাগতদের অবস্থান, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের প্যানেল। পরে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল প্যানেলের অনুসারীরা। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়, আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এই সাজানো নির্বাচনকে, এই কারচুপির নির্বাচনকে আমরা একদম ঘৃণাভারে প্রত্যাখ্যান করছি এবং অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি পন্থী 3 শিক্ষক। ছাত্র শিবির ও স্বতন্ত্র সম্মেলন প্যানেলের ভিপি প্রার্থীর দাবি নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কট করছে প্যানেলগুলো। আমরা মনে করি তারা বুঝে গিয়েছিল তারা নির্বাচনে হেরে যাচ্ছে, শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রাখতে পারেনি, সেজন্য আসলে তারা আগেভাগেই ভোট বর্জন করেছে বলে মনে করি। এই শেষ মুহূর্তে এসে নির্বাচনের কমিশনের উপরে কয়েকটি আসলে অসঙ্গতির কথা উল্লেখ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই তারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 প্রার্থী। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শেষে জানানো হবে কারা যাচ্ছেন আগামী জাকসুর নেতৃত্বে। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই মুহূর্তে ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী জিয়াউর রহমান জিয়া। আমরা শুরুতে চলে যাচ্ছি ফারুকের কাছে। ফারুক, শুরুতে জানতে চাইছি আপনার কাছে যে ভোট গণনার কি খবরাখবর আপনার কাছে আছে, এবং আমরা জানি যে জাকসু নির্বাচনে বেশ কিছু অভিযোগ, ভোট বর্জনের ঘটনা ঘটেছে। সবকিছু মিলিয়ে ভোট গণনা শুরু হতে কেন দেরি হলো সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? যে জানি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হলো জাকসুর যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে কিন্তু বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিকেল 5টা পর্যন্ত। তো কিছুক্ষণ আগেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সেই সিনেট ভবনে কিন্তু আজকে যে কাঙ্ক্ষিত যে জাকসুর সেই ভোট গণনা কিন্তু শুরু হয়েছে। শুরুতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর ভোট কিন্তু গণনা শুরু করেছেন। মোট ভোটার সংখ্যা ছিল কিন্তু আজকের নির্বাচনে 11,897 ভোট কাস্টিং হয়েছে, কিন্তু 9,934 ভোট পড়েছে 66.69%। 11 কাস্টিং ভোট 125। কামালউদ্দিন হল মোট ভোটার সংখ্যা 341, কাস্টিং ভোট 216। মোশাররফ হোসেন হল মোট ভোটার সংখ্যা 87, মোট কাস্টিং ভোট হয়েছে 310। নব সাইদুন্নেসা হল মোট ভোটার সংখ্যা 287, মোট ভোট কাস্টিং হয়েছে 138। সৈয়দ সালাম বরকত হল মোট ভোটার সংখ্যা 300, ভোট কাস্টিং হয়েছে 224। মাওলানা ভাসানী হল ভোটার সংখ্যা 521, ভোট কাস্টিং হয়েছে 384। জাহানারা ইমাম হল মোট ভোটার সংখ্যা 432, ভোট কাস্টিং হয়েছে 287। প্রীতিলতা হল
মোট ভোটার সংখ্যা 482। কাস্টিং ভোট রয়েছে এখানে 250। বেগম খালেদা জিয়া হল সেখানে 432 ভোটের বিপরীতে কাস্টিং হয়েছে 250 ভোট। বেগম খালেদা জিয়া হলের মোট ভোটার 417 ভোট, কাস্টিং ভোট 249। এছাড়া আপনি আরো অন্যান্য হলে যে ভোটগুলো রয়েছে বেশিরভাগ ভোটাররা কিন্তু এবার শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলে আমরা জেনেছি। তো দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু উৎফুল্ল মেজাজে উৎফুল্ল পরিবেশে কিন্তু আজকের যে ভোট সেটি অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ছাত্রদল সহ 4টি প্যানেল কিন্তু তারা এই নির্বাচনকে বয়কট করেছেন, বর্জন করেছেন বলে আমরা দেখেছি। এবং ছাত্রদল কিন্তু রাতে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মিছিল করেছেন এবং তারা কিন্তু ভোট বাতিলের দাবিতে কিন্তু তারা কিন্তু মিছিল করেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে যে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। ভোট গণনা শুরু হয়েছে, কখন শেষ হবে সেই কাঙ্ক্ষিত ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী সমর্থক সহ বিভিন্ন রয়েছেন। তো আমরা এই ছিল বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী জিয়া রহমান জিয়া, তিনি ক্যাম্পাসে অপেক্ষা করছেন, তিনি জানাবেন ক্যাম্পাসের বিস্তারিত ঘটনা। জিয়া। ধন্যবাদ ফারুক ভাই। আসলে যে নির্বাচনটি হতে পারত আনন্দ উচ্ছ্বাস প্রতীক্ষা, এবং আপনারা জানেন যে দীর্ঘ 33 বছর পরে নির্বাচন এবং দীর্ঘ প্রতীক্ষার এবং উচ্ছ্বাসের এবং অপেক্ষার এই নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো। তবে আমরা সকাল থেকে দেখেছি যে অন্তত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং সেই ভোট গ্রহণ বেলা বাড়ার সাথে সাথেই আমরা যেটি দেখেছি যে বিশেষ করে বিএনপি ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা কথা বলতে শুরু করে, তারা আঙ্গুল তুলতে শুরু করে নির্বাচনের ব্যাপারে। পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো স্বতন্ত্র প্রার্থী যারা আছে এবং অন্যান্য বাম দলের যারা আছে তারাও নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করে, তারা প্রশাসনের অব্যবস্থা নিয়ে কথা বলতে শুরু করে। এবং একটা পর্যায়ে আমরা যেটি দেখি যে বিকেল নাগাদ ছাত্রদল ভোট বর্জন করে এবং তারা যেটি বলেছে যে ভোট গ্রহণ করা হয়েছে তাতে অনিয়ম করা হয়েছে। তবে আমরা শিবিরের যে নেতাকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ছাত্রদল এবং অন্যান্য সংগঠনগুলো এই আঙ্গুল তুলছেন। তা আমরা যেটি বলতে পারি যে আসলে যে নির্বাচনটি দীর্ঘ প্রতীক্ষারী নির্বাচন হতে পারত, আনন্দ বেদনার পেরিয়ে অপেক্ষার যে নির্বাচন, সে নির্বাচনটি আজকের যে ফলাফল ঘোষণার পর্ব শুরু হয়েছে তার মধ্যে দিয়ে সমাপ্ত হবে। তবে ফলাফল যাই হোক না কেন, যে দীর্ঘ প্রতীক্ষা ছিল শিক্ষার্থীদের, যে দীর্ঘ প্রতীক্ষা ছিল সাবেক শিক্ষার্থীদের এবং সর্বোপরি যারা নির্বাচনটি পর্যালোচনা করছেন সেখান থেকে বলতে হয় যে আসলে ছাত্রদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে এবং ছাত্রদলের পাশাপাশি আরো 3টি যে প্যানেল তারা সরে দাঁড়ানোর ফলে নির্বাচনটি আসলে অনেকটাই আনন্দ থেকে ফিরে এসেছে। এবং এখানে যে কথা উঠেছে তারা কথা বলতে চেয়েছেন নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে। তো এখানে আমরা যে সার্বিক অবস্থা সেটি যদি আপনি দেখেন যে নির্বাচন শেষে ফল গণনা শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং উৎসুক যে শিক্ষার্থীরা এবং অন্যান্য প্রশাসক। জিয়া, একটা বিষয় আপনি আমাকে একটু জানাবেন যে আমরা জানি যে ভোট বর্জন সহ পুনরায় নির্বাচন গ্রহণের একটি দাবিও উঠেছে। এই দাবিকে কেন্দ্র করে বা এই দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কোনো রকম জবাব দিয়েছে কিনা এবং যারা ভোট বর্জন করেছে তারা আর অন্য কোনো দাবি করছেন কিনা? তা নিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে আপনি ইতিমধ্যে আমরা জেনেছি, নিউজে দেখেছি যে ভোট বর্জন করে ছাত্রদল তারা মিছিল করেছে এবং ছাত্রদলের সাথে যে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে 3টি প্যানেল তারাও ভোট বর্জন করেছে এবং তারা যেটি বলেছেন যে ভোট বর্জন করে তারা পুনরায় ভোট চেয়েছে এবং পুনরায় ভোটের মাধ্যমে তারা প্রশাসনের কাছে নির্বাচন দাবি করেছেন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছে কথা বলতে চেষ্টা করেছি। প্রশাসন এই যে ছাত্রদলের ভোট বর্জন, ছাত্রদলের কি অভিযোগ তুলে তারা ভোট বর্জন করেছে সে বিশেষ প্রশাসন আমাদের সাথে এখনো কথা বলেননি।
তো আমরা প্রতীক্ষা করছি যে হয়তো পরবর্তীতে তারা আমাদের সাথে কথা বলবেন। তার নির্বাচনের যে অবস্থা আমরা অপেক্ষায় আছি, ভোট গণনা চলছে। তবে আমরা আপনাকে একটি কথা বলে রাখি যে যেহেতু প্রত্যেকটি ভোট তারা একটি একটি করে গলছে, সেক্ষেত্রে হয়তো ফলাফল পেতে আগামীকাল সকাল বা তারপর আরো দেরি হতে পারে বলে এখানকার যারা নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এটা জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। নিশ্চয়ই থাকবেন আপনারা সংবাদ সংগ্রহে এবং আপনাদের মাধ্যমে আমরা আসলে সংবাদের ফলাফলের সর্বশেষ দর্শকদেরকে জানাতে পারব। ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক তালিকা থেকে বাতিল হওয়া 7 প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেলেন 5 জন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। রাকসুর জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওই দিন থেকে শুরু হবে প্রচার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুতে নির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। সকালে 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। জিয়ারত করেন জুলাই শহীদদের কবরও। এ সময় নবনির্বাচিত ভিপি বলেন, গণ অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা। ভোটে জয় পরাজয়কে ঊর্ধ্বে রেখে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার আশা ব্যক্ত করেন তারা। আর জিএস ফরহাদ বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করার মধ্য দিয়েই সম্ভব শহীদদের ত্যাগের মূল্যায়ন করা। ফেব্রুয়ারির ভোট বানচালের ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন বানচাল হলে তা জাতির জন্য মহা বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। সব দল সৎ থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না। এবং এটা যদি কোনোভাবে কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন, সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এবং এই টেস্টে সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি। নামে বেনামে ফ্যাসিবাদ বিরোধী কিছু দলের সাথে আঁতাত করে দেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সংবিধান সংশোধন প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন নামে একটি বেসরকারি সংস্থা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। জাতীয় প্রেসক্লাবের সামনে 12 দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ অভিযোগ করেন, ধর্মীয় উগ্রতাকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে, যাতে করে ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম হয়। শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না।
ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ফাঁক ফোকর না পায় সেজন্য সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ডক্টর জাহিদ। কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্র ঘোষিত আগামী নির্বাচন প্রশাসনের তদারকিতে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনী এলাকা বাবুগঞ্জ ও মুলাদির উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সব পুরো গভর্নমেন্ট এক্সিট মোডে চলে গেছে, যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ভালোভাবে চলে যাবে এবং নির্বাচন করার চ্যালেঞ্জ যে আছে এটা কিন্তু আবার তারা সবাই স্বীকার করে। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করবে কিনা, অনেকদিন পর নির্বাচন হচ্ছে, ইলেকশনের মাঠে আপনার আওয়ামী লীগ নাই, অতএব বিএনপি কি এত আধিপত্য বিস্তার করবে যে নির্বাচনের মাঠ নষ্ট করে দেবে? সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সংস্কারগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংবিধান সংশোধন সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় নির্বাচনের আগে নাকি পরে বাস্তবায়ন হবে তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। কমিশন 5টি বিকল্প তুলে ধরেছে, ভিন্ন মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সংস্কার প্রক্রিয়া শেষ, এখন সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 31 জুলাইয়ের পরবর্তী সংস্কারের অনেকগুলো বিষয় সংবিধান সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট, আর অনেকগুলো আছে সংশ্লিষ্ট নয়। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলোর বিষয়ে অন্তর্বর্তী সরকার চাইলে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ করা হচ্ছে। তবে সংবিধান সংশোধন সংশ্লিষ্ট বিষয় নিয়ে যত বিপত্তি, মোট 5টি বিকল্প তুলে ধরেছে জাতীয় ঐকমত্য কমিশন, যার মধ্যে রয়েছে গণভোট, গণপরিষদ নির্বাচন, রাষ্ট্রপতির মাধ্যমে বিশেষ সাংবিধানিক আদেশ, সুপ্রিম কোর্টের পরামর্শ, নির্বাচিত সরকার। রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিচ্ছেন নানা মত। সংসদের যে এখতিয়ার আইন প্রণয়ন করা, সেটা সংসদ সেশনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে অর্ডিন্যান্স জারির মাধ্যমে, কিন্তু সংসদের আরেকটি এখতিয়ার সংবিধান সংশোধন করা সহ অন্যান্য, এই সংবিধান সংশোধনের এখতিয়ার প্রেসিডেন্টকে দেওয়া নাই, এটা আর্টিকেল 93-তে নাই। তো সুতরাং এখানে এই প্রশ্ন করাটা আসলে অবান্তর। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচিত জাতীয় সংসদ তারাই কেবলমাত্র এ ব্যাপারে জনগণের সম্মতি ম্যান্ডেটের ভিত্তিতে তারা সংবিধান সংশোধনের ব্যাপারে তারা একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসবেন। রাষ্ট্রপতি তিনি যদি সংবিধানকে এড়িয়ে যেয়ে এখন নির্দেশনা অথবা অধ্যাদেশ জারি করেন, এটা আমরা বলেছি বিপজ্জনক এবং ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। এ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। আগামী রোববার বিকেলে পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। 2024 সালের খান আলামিন, RTV, ঢাকা। পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে, যেন কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত সম্পন্ন করা যায়। এর পাশাপাশি পুলিশের ভেতরে অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনে আগামী 16 সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হয়। এদিকে মামলার 5 আসামির 4 জনই পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। গ্রেফতার আসামি SI সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। তবে সুজন চন্দ্র সরকারের আইনজীবী দাবি করেন তার মক্কেল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিরুদ্ধে হত্যাসহ 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী রবিবার। সকালে মামলা দুটির 5 আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষা অনিয়মের অভিযোগে আরটিভিতে সংবাদ প্রচারের পর 12 ও 13 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিতে যোগ্যতা মাস্টার্স থাকলেও প্রবেশপত্র দেওয়া হয়েছে একাধিক অনার্স পাশ করা প্রার্থীকে। এর মধ্যে রয়েছেন খোদ রেজিস্ট্রার আইয়ুব হোসেনের ছেলেও। এমন সব অভিযোগ নিয়ে সংবাদ প্রচার করে আরটিভি। গত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে 586 জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনেরই 4 জন, বাকি 2 জন ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 145 জনের মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 36,682 জন। ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। ফ্রান্সে ব্লক এভরিথিং বিক্ষোভ থেকে অন্তত 675 জনকে আটক করেছে পুলিশ। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় থাকা ফ্রান্সে চলছে ব্লক এভরিথিং আন্দোলন, চলছে ধরপাকড়। মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা অনলাইনে বিক্ষোভ আহ্বানের পর হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা দেশ জুড়ে স্বাভাবিক কার্যকলাপে বাধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে অন্তত 80,000 পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। খেলার খবর। অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বিকেলে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ারক্রাফটে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরে জামাল দুপুরা। এছাড়া একই ফ্লাইটে দেশে ফিরেছে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা। এর আগে রাজনৈতিক অস্থিরতায় দ্বিতীয় ম্যাচ পণ্ড হবার পর হোটেলে আটকা পড়ে বাংলাদেশ দল। বুধবার নেপালে কারফিউ শিথিল হলে সেদিন বিকেলে কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট চালু হয়, কিন্তু বাংলাদেশ দলকে ফিরিয়ে আনার ব্যবস্থায় তৈরি হয় নানা জটিলতা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।